ফিওদর দস্তোয়েভস্কি সাহিত্যের এমন একজন দিকপাল যিনি কিনা বুদ্ধিজীবীদের একদমই পছন্দ করতেন না। ব্যাপারটি একটু অদ্ভুত, তাই না? চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। আর এখানেই তো আসল প্যাচটা, যে মানুষটা নিজেই একজন বিরাট মাপের বুদ্ধিজীবী, তিনি কেন তাদেরকেই ঘৃণা করবেন? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। তো এই বিতর্কে ঢোকার আগে একটা জিনিস একটু পরিষ্কার করে নেওয়া দরকার। বুদ্ধিজীবী বলতে দস্তয়েভস্কি ঠিক কাদের কথা বলতেন? চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি। দোস্তোয়েভস্কির চোখে বুদ্ধিজীবী মানে হল চিন্তার ব্যবসায়ী। বেশ ইন্টারেস্টিং একটা উপমা, তাই না? ভাবুন তো, একজন ব্যবসায়ী যেমন নানা জায়গা থেকে পণ্য কিনে এনে দোকানে বিক্রি করেন, একজন বুদ্ধিজীবীও ঠিক তেমনি অন্যের তৈরি করা আইডিয়া বা ধারণা নিয়ে সেটাকে সুন্দর করে সাজিয়ে সবার কাছে বিক্রি করেন। তাহলে দেখুন পার্থক্যটা ঠিক কোথায়। একদিকে আছেন দার্শনিক, যারা একদম নতুন মৌলিক চিন্তা তৈরি করেন, অনেকটা আবিষ্কারকের মতো। আর অন্যদিকে আছেন বুদ্ধিজীবী, তাদের কাজ হলো সেই তৈরি করা চিন্তাগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্যাকেজ করে আমাদের মতো সাধারণ মানুষের কাছে নিয়ে আসা। দোস্তোয়েভস্কির মূল সমালোচনাটা কিন্তু এই দ্বিতীয় শ্রেণীর মানুষদের নিয়েই ছিল। কিন্তু প্রশ্ন হল, দোস্তোয়েভস্কির এই রাগের প্রমাণটা আমরা পাব কোথায়? এর জন্য আমাদের আর কোথাও যেতে হবে না, সোজা ঢুকে পড়তে হবে তার লেখা বইগুলোর ভেতরে। তার বিখ্যাত উপন্যাসগুলো যদি খেয়াল করেন, দেখবেন একটা অদ্ভুত প্যাটার্ন আছে। যেমন ধরুন, ক্রাইম অ্যান্ড প্যানিশমেন্টের রাসকলনিকভ নিজের বুদ্ধির প্যাচেই সে একটা খুন করে বসে। আবার দ্য ব্রাদার্স কারামাজোভের ইভান, সে সব কিছু নিয়ে এত বেশি প্রশ্ন করতে থাকে যে শেষে মাথাটাই খারাপ হয়ে যায়। আর এদের সবার শেষ পরিণতিটা কি হয় জানেন? হয় সাইবেরিয়ার নির্বাসন, নয়তো সোজা পাগলাগার্দ। কি ভয়ঙ্কর! আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? তার চরিত্রদের এই যে পরিণতি, এটা কিন্তু কোনো কল্পনা ছিল না। এটা ছিল তার নিজের জীবনেরই একটা প্রতিচ্ছবি। কারণ তিনিও তার বিপ্লবী চিন্তাভাবনার জন্য সাইবেরিয়ায় নির্বাসিত হয়েছিলেন। তো কিভাবে তার জীবনে এই বিরাট পরিবর্তনটা এলো? কোন ঘটনা তার চিন্তাভাবনাকে একদম 180 ডিগ্রি ঘুরিয়ে দিল, আর তিনি বুদ্ধিজীবীদের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেললেন? ঘটনাটা 1849 সালের। এক র্যাডিক্যাল বুদ্ধিজীবী গোষ্ঠীর সাথে যুক্ত থাকার অভিযোগে তাকে হঠাৎ করেই গ্রেফতার করা হলো। শুধু তাই না, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য একটা ফায়ারিং স্কোয়াডের সামনেও দাঁড় করানো হয়েছিল। ভাবুন একবার। যদিও পরে জানা যায় পুরোটাই ছিল ভয় দেখানোর জন্য একটা নাটক, কিন্তু ওই কয়েকটা মুহূর্ত তার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এর পরের শাস্তি, সাইবেরিয়ার বরফ ঠান্ডা এক লেবার ক্যাম্পে নির্বাসন। সাইবেরিয়ার সেই অভিজ্ঞতা কতটা ভয়ঙ্কর ছিল সেটা তার নিজের কথাতেই শোনা যাক। তিনি লিখেছিলেন, এমন সব দাগী আসামিদের সাথে তাকে থাকতে বাধ্য করা হয়েছিল যাদের সাথে সাধারণ অবস্থায় কেউ এক মুহূর্ত থাকতে চাইবে না। এটা ছিল তার জন্য এক বিরাট মানসিক ধাক্কা। আর ওই কঠিন পরিবেশেই তিনি আসল রাশিয়াকে খুঁজে পান। তিনি বুঝতে পারেন সেন্ট পিটার্সবার্গের কফি শপে বসে বুদ্ধিজীবীরা যে রাশিয়ার কথা আলোচনা করেন সেটা আসলে একটা বুদবুদের মতো, বাস্তবের সাথে তার কোনো সম্পর্কই নেই। তো এই অভিজ্ঞতা থেকেই তিনি বুদ্ধিজীবীদের মধ্যে প্রধানত 4টে বড় সমস্যা খুঁজে পেয়েছিলেন। চলুন এক এক করে দেখি সেগুলো কি কি। প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় সমস্যাটি হল ভণ্ডামি বা হিপোক্রেসি। দেখুন, তারা মুখে মুখে বলতো গরিবদের জন্য তাদের প্রাণ কাঁদে, কিন্তু আড়ালে সেই সাধারণ মানুষদেরই তারা ঘৃণা করত। তাদের চালচলন, তাদের কথা বলার ভঙ্গি, সব কিছুকেই তারা নিচু চোখে দেখত। একদিকে তারা ইউরোপিয়ান ওয়াইন, সিগার নিয়ে ব্যস্ত থাকত, আর অন্যদিকে রাশিয়ার নিজস্ব সংস্কৃতি, পরিবার, ধর্ম, সমাজ এসবকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। এরপরের পয়েন্টটা হল দায়িত্বজ্ঞানহীনতা। দস্তোয়েভস্কি খেয়াল করেন, বুদ্ধিজীবীরা তাদের বুদ্ধিকে একটা ঢাল হিসেবে ব্যবহার করে। কোনো ভুল হলেই তারা সিস্টেমের দোষ, সরকারের দোষ বা নিজের ছোটবেলার দোষ দিত। নিজেদের কাঁধে কোনো দায় নিত না। অথচ তিনি সাইবেরিয়ার সাধারণ কয়েদিদের মধ্যে দেখেছিলেন, তারা নিজেদের ভুল স্বীকার করে তার শাস্তি মাথা পেতে নিত। এই ব্যাপারটা বুদ্ধিজীবীদের মধ্যে ছিলই না। 3 নম্বর সমস্যাটা আরও গভীর। সেটা হলো অসততা। ব্যাপারটা হলো, তারা নিজেদের থিওরি বা তত্ত্বকে এত বেশি ভালোবাসত যে সেটার সাথে মেলানোর জন্য বাস্তবটাকেই বদলে দিতে চাইত।
তারা শুধু অন্যের সাথে না, নিজেদের সাথেও প্রতারণা করত। কিন্তু যখনই কঠিন বাস্তব সামনে এসে দাঁড়াত, তাদের সব তত্ত্ব হুড়মুড়িয়ে ভেঙে পড়ত। ঠিক যেমন ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রাস্কলনিকভ খুনটা করার পরই তার শরীর মন দুটোই ভেঙে পড়েছিল। আর সবশেষে 4 নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রুটিটা হল যুক্তির ওপর একটা অন্ধবিশ্বাস। বুদ্ধিজীবীরা ভাবত যুক্তি হল শেষ কথা, যুক্তি দিয়ে সব কিছু সমাধান করা সম্ভব। কিন্তু দস্তয়েভস্কি তার নিজের জীবন দিয়ে বুঝেছিলেন যে একটা পরিপূর্ণ মানুষের জীবন শুধু যুক্তির ওপর ভর করে চলতে পারে না। সেখানে আবেগ, বিশ্বাস, আত্মারও একটা জায়গা আছে। আর এই অতিরিক্ত যুক্তি নির্ভরতাই মানুষকে একা করে দেয়, সমাজ থেকে বিচ্ছিন্ন করে একটা অন্ধকার জগতে ঠেলে দেয়, যেটাকে তিনি বলতেন আন্ডারগ্রাউন্ড। এখন প্রশ্ন হল, সেই ১৯ শতকের কথাগুলো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কি কাজে লাগবে? চলুন এবার সেটাই একটু ভেবে দেখা যাক। ১৫০ বছর আগে বুদ্ধিজীবী বলতে বোঝাত হাতে গোনা কিছু শিক্ষিত মানুষকে। আর আজকে একবার ভাবুন তো, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা প্রায় প্রত্যেকেই কিন্তু একজন বুদ্ধিজীবী। সারাদিন ধরে আমরা অনলাইনে কত শত আইডিয়া, কত মতামত যোগ নিচ্ছি। তো এই অবস্থা থেকে দোস্তায়েভস্কি আমাদের জন্য ৩কে পথ বাতলে গেছেন। প্রথমত, নিজের বুদবুদ থেকে বেরিয়ে আসুন, দেখুন আসল দুনিয়াটা কিভাবে চলে। দ্বিতীয়ত, নিজের কাজের দায়িত্ব নিন। দায় এড়ানোর মধ্যে কোনো গৌরব নেই, দায়িত্ব নেওয়ার মধ্যেই আছে আসল মুক্তি। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে তথ্যের মহাসাগর, এখানে ভেসে যাবেন না, নিজের মানসিক স্বচ্ছতাকে বাঁচিয়ে রাখুন। আর এখানে আজকের আলোচনার শেষ প্রশ্নটা রেখে যাই। চারদিকে এত মত, এত তথ্য, এত বিতর্কের এই যুগে নিজের চিন্তাকে পরিষ্কার আর স্থির রাখাটাই কি আমাদের সবচেয়ে বড় সম্পদ নয়? ব্যাপারটা একটু ভেবে দেখার মতো।